peak flow meter. It's a person's maximum speed of expiration. মানে এটা একটা ডায়াগনস্টিক পারপাসে মূলত ব্যবহার করা হয় এবং এটাতেও কিন্তু জোরে ফু দেয়। হ্যাঁ, এই যেটার কথা বলতেছি আর কি। এই যে না এটা না, এই যে এটা, এই যে স্পিরোমিটার, সরি পিক ফ্লোমিটার। এখান দিয়ে এটা মাউথপিস এখানে ফ্লো মেরে দেখে যে কতটুকু এটা উঠে দিতে পারে। বুঝছো? তো যদি এটা 260 এর নিচে থাকে তাহলে পেশেন্ট ডেঞ্জার জোনে আছে, তার মানে লাংস এর অবস্থা খুবই খারাপ। 260 থেকে 430 ইয়েলো জোন আর ওভার 430 গ্রিন জোন। ঠিক আছে? তো যেটা বলতে চাচ্ছিলাম এবং এই পিক ফ্লো মিটার এটাতে আসলে কি হয়? মূলত এটা এয়ারওয়ে অবস্ট্রাক্টেড আছে কিনা, তা দেখা হয়। বিশেষ করে অ্যাজমাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাজমা। widely used in asthma. বুঝছো? অ্যাজমাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। It is a person's maximum speed of expiration measure the airflow through the bronchi and this is the degree of obstruction in airways. Used to evaluate the treatment and progression of asthma. Yes. ধরো অ্যাজমাটিক পেশেন্ট ওষুধ খাচ্ছে, সে খাওয়ার পর কতটুকু ভালো হইলো নাকি আগের জায়গায় আছে নাকি খারাপ হয়েছে, এটা প্রোগ্রেশন বা ডিক্লাইন হচ্ছে, এটা বোঝার জন্য এই পিক ফ্লো মিটারটা ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট এই পিক ফ্লো মিটারের বিষয়। তারপরে স্পাইরোমিটার, এগুলো SpO2, এগুলো অনেক আসে কোশ্চেনে। দ্য রিডিংস আর লোয়ার হোয়েন দ্য এয়ার ইজ কনস্ট্রিক্টেড। হ্যাঁ, যখন তোমার এয়ারওয়েটা কনস্ট্রিক্টেড মানে চিকন হয়ে থাকবে বা সংকুচিত হয়ে থাকবে তখন কিন্তু ফ্লোটা, ফোর্স অফ এক্সপাইরেশনটা কিন্তু কম থাকবে। ফলে কি ওই মিটারটাও বেশি উঠবে না, রেড জোনের ভিতরে থাকবে, এটা বোঝাতে চাচ্ছি আর কি। দ্য রিডিংস আর লোয়ার when the airway is constricted and higher when the air functions normal. এটা আম, তারপর হলো পিক ফ্লো ইন দি রেড জোন ইন্ডিকেটস এ মেডিকেল ইমার্জেন্সি। ইয়েস, যদি এই পিক ফ্লো রেড জোনের ভিতরে থাকে, যে লাল, এটা যদি এর ভিতরে থাকে, এটা হলো কাটা, আমরা ফু যখন মারি এইখান থেকে উপরের দিকে উঠে, এটা যদি 250-র ভিতরে মানে 260-এর ভিতরে থাকে তাহলে কিন্তু সেটা মাস্ট বি হসপিটালাইজড। রিমেম্বার, হ্যাঁ। পিক ফ্লো in the red zone indicates a medical emergency, the yellow zone indicates caution, and green zone indicates asthma is in good control. 3 readings are taken, the best is recorded. পরপর তিনটা ফু দেওয়া হয়, সবচেয়ে ভালো যেটা হয় সেটাই রেকর্ড মানে ডকুমেন্ট হিসেবে রাখা হয়। এখন কথা হলো, আমরা এটা তো এই টেস্টটা তো মূলত অ্যাজমাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই না? এখন কথা হলো, অ্যাজমা যখন ভালো অবস্থায় মানে অ্যাজমা যখন কন্ট্রোলড অবস্থায় থাকবে তখন টেস্ট করব, নাকি খারাপ অবস্থায় থাকবে তখন এই টেস্টটা করব, বলো তো? কি মনে হয়? আখি, তারপরে রায়হান, সরি তকির। তকির, কি মনে হয় মানে কোন কন্ডিশনে এই টেস্টটা করলে বেশি সুবিধা বা বেশি ভালো হয়? অ্যাজমা যখন খারাপের দিকে আছে তখন, নাকি যখন ভালোর দিকে আছে তখন এই টেস্টটা করলে ভালো, কোনটা কি মনে হয়? আচ্ছা, অ্যাজমা যখন খারাপ এক্সালভেট নো, অ্যাজমা যখন ভালো অবস্থা মানে কন্ট্রোলড, মানে আমার অ্যাজমা আছে, অ্যাজমার সময় আমি তো এমনিই এই টেস্ট আমার রিপোর্ট খারাপ আসবে। এন্ড কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ এটা আইডেন্টিফাই করবো কিভাবে? যখন আমার বেস্ট টাইম তখন আমি এই টেস্টটা করব। তখন আমি বুঝতে পারবো যখন আমার অ্যাজমার দ্বারা আমি রিমিশন স্টেটে থাকবো। যখন অ্যাজমা রিমিশনে থাকে তখন এই টেস্টটা করা হয়। কারণ এটা তখন কেন এটা করা হয়? কারণ অ্যাজমা ভালো মানে অ্যাজমা যখন থাকে না, আই মিন রিমিশন স্টেটে থাকে, তখন যে স্কোরটা পাওয়া যায় ওইটা হলো পেশেন্টের বেজলাইন। আর এই বেজলাইন ধরেই তোমার পরবর্তী মানে টেস্টটা করা হয়। বুঝা গেছে? যদি ধরো বেজলাইন যদি 400 হয়,
পরবর্তী টেস্টে এর 80% থাকতে হবে। মানে 400 এর 80% কত আসে? 320? কত? 360 মনে হয়, 350, 17, 60 এরকম আসে। ধরো আমার ভালো কন্ডিশনে আমার আছে এই ফু মারলে আমার আসে হইলো 400। এখন এটা এখন খারাপ অবস্থায় কত কত হইলে আমি বলবো যে আমার জন্য বেশি খারাপ? এর ভালো অবস্থায় পেশেন্টের যে রিডিংটা আসে এর 80%, আমি এটা বলে লিখে রাখবো, এটা কাজে দিবে। যখন অ্যাজমা রিমিশন স্টেটে থাকে ওই সময় পিক ফ্লোর স্কোরকে বেজ লাইন ধরে লিখে রাখো। অ্যাজমা রিমিশন যখন অ্যাজমা রিমিশন স্টেটে থাকে তখন ওই স্কোরকে বেজ লাইন ধরে বেজ লাইন ধরা হয়। বেজ লাইন যদি 400 হয় পরবর্তী টেস্টে, মানে বেজ লাইনে যে মার্কিংটা পাওয়া যাবে পরবর্তী টেস্টে তার 80% যদি থাকে তাহলে পেশেন্টের কন্ডিশন ঠিক আছে। আমি কি বুঝতে পারছি তোকে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ বোঝা, হ্যাঁ। ধরো, আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে অনেকের বিপি 180 নর্মাল, কেন বলি? কারণ এইটাই ওনার সবসময় থাকে। এখন এই লোকের 180 বিপি আছে, হ্যাঁ, হঠাৎ করে 10-20 যদি বাড়ে, 200 হয় ফর এক্সাম্পল, তাহলে কি আমরা বেশি কনসার্ন থাকবো? নো। কারণ ওটা নর্মালি থাকে 120, তার থেকে 10-20 বাড়লো, ফর এক্সাম্পল আর কি, একটা উদাহরণ দিলাম, কথার কথা। এখন এখন এটা যদি হঠাৎ করে একজন যদি আইসা দেখে যে 200 আছে, তাহলে আমরা তো মানে টেনশনে পড়ে যাবো, যে এত এত কেন? কিন্তু এই লোকের অল টাইম থাকেই 180, তার জন্য 10-20 কিছুই হবে না। ঠিক একই রকম ভাবে যার তোমার অ্যাজমা রিমিশন স্টেটে থাকে যে স্কোরটা পাওয়া যায় ওই স্কোরটা হলো বেসলাইন পেশেন্টের। পরবর্তীতে পেশেন্ট যদি খারাপও হয়, খারাপ হলে কত পার্সেন্ট খারাপ হতে পারে? 80% যদি পেশেন্টের কন্ডিশন থাকে পরবর্তী রিডিং এ, তাহলেও পেশেন্ট ওকে, সমস্যা নেই। ক্লিয়ার? এবং পরপর 3টা রিডিং নেওয়া হয় এবং বেস্টটাই হইলো লিপিবদ্ধ করা হয়। তারপরে ক্যাপনোগ্রাফি, এই যে পিক ফ্লো মিটার, এই যে এইভাবে দিয়ে, এটাও এক প্রকার ব্লো আউট এন্ড হার্ড সিঙ্গেল ব্লো। দেখো আমরা গতকালকে স্পাইরোমিটার মিটারও পড়েছিলাম, সরি স্পাইরোমিটার এখনো পড়িনি, মানে কি বলে ব্রঙ্কোস্কোপি গুলো দেখছিলাম। Peak flow rate, it's a person's maximum speed of expiration. It measures the ratio as একই জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে আমরা এটা যে ফু দেই না, এই রিডিংটা নিচে টেনে নিয়ে আসা হয়, মানে জিরোতে রাখা হয়। এইখানে যে লাল যে মার্কিং, এই যে মার্কিংটা এটা সব যেন জিরোতে থাকে, তারপরে ফুটা মারতে হবে কিন্তু, হ্যাঁ, তাইলে সঠিক ইয়েতে আসবে, এটাই বলা হয়েছে। মুভ দ্য ইন্ডিকেটর টু দি লোয়েস্ট নাম্বার বিফোর ইউজিং দ্য ডিভাইস, মানে জিরোতে রেখে তারপরে ফুটা মারতে হবে। দেন পেশেন্ট ইনস্ট্রাক্টেড টু এক্সেল as quickly and forcefully as possible through the mouthpiece to get the peak flow reading. এই পিক ফ্লো মিটারটা ব্যবহার করাটাকে অবশ্যই জিরোতে করে আনতে হবে, তারপরে পেশেন্টকে বলতে হবে যত শক্তি আছে এক শক্তিতে এবং সর্বোচ্চ উপায়ে যাতে ফু দেওয়া হয়, এবং এর ফলে যতটুকু পরপর 3 বার নেওয়া হয়, হ্যাঁ। বেস্টটাই হইলো পেশেন্টের সর্বোচ্চ স্কোর। এই যে যেটা বলতেছিলাম যে পার্সোনাল বেস্ট স্কোর কিভাবে, দ্য বেস্ট স্কোর দ্য পারসন ক্যান অ্যাচিভ হোয়েন অ্যাজমা ইন গুড কন্ট্রোল, যেটা বললাম মাত্র। কখন? তাহলে টেক পিক ফ্লো ইচ ডে ফর 2 to 3 weeks হোয়েন অ্যাজমা ইজ আন্ডার কন্ট্রোল, মানে রিমিশন স্টেটে থাকে। বেস্ট টাইম ইজ বিটুইন নুন অ্যান্ড 2 PM, ইয়েস, সাধারণত বিকাল এবং 2টার দিকে
বিশেষ করে ২টা বিকালের দিকে এই এটা নেওয়া সবচেয়ে ভালো। ঠিক আছে? A score over 80% of personal best shows asthma in good control. Green zone. যেটা বললাম, দেখছো? স্কোর 51 to 79, নট ওয়েল কন্ট্রোল, রিপিট টেস্ট। মানে এটা যদি ইয়েলো জোনে থাকে তাহলে, আর স্কোর লেস দেন 50% অ্যাজমা ইন পুয়ার কন্ট্রোল। এই 50% আমরা কিভাবে বলবো 50%? পেশেন্টের অ্যাজমা রিমিশন স্টেটে থাকা অবস্থায় যে স্কোরটা পাওয়া যায়, ওইটার যদি 50% এর কম হয়, তখন এটা অ্যাজমা ইন পুয়ার কন্ট্রোল, মানে মেডিকেল অ্যাটেনশন লাগবে। এটা ইম্পর্টেন্ট জানাটা। ঠিক আছে? এটা ছিল আরেকটু অল্প একটা জায়গা বাকি আছে। পিক ফ্লো আর স্পাইরোমিটারের ভিতরে একটা পার্থক্য আছে। একটু বলে নিই। স্পাইরোমিটার একটু পরে পড়বো আমরা। আচ্ছা, এটা বলে নিই, তারপরে বলতেছি পার্থক্যটা। এবার আসলে ক্যাপনোগ্রাফি, মনিটরিং দ্য কনসেন্ট্রেশন অফ প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইন দি রেসপিরেটরি গ্যাসেস। মানে কার্বন ডাই অক্সাইডের কি পরিমাণ, মানে প্রেশার আছে, মানে অথবা কি এরকম অবস্থায় আছে আমাদের এই, একটু দাঁড়াও, ইয়েটা হয়ে গেছে, সরি। অপটে কি মনিটরিং, monitoring the concentration of pressure of carbon dioxide in the respiratory gases obtained by connecting the sensor to the endotracheal tube. It directly reflects the elimination of carbon dioxide by the lungs, which is an indirect monitor of the parietal pressure of the carbon dioxide in the arterial blood. এটা জাস্ট একটু হালকা দেখো, এটা আমার তেমন আমি পাই না, এবং এটা খুব একটা দেখিও না। এই যে ক্যাপনোগ্রাফি, এটা আমাদের ওই ইটি টিউবের সাথে লাগায়, এরপরে এখান দিয়ে ওই ইয়েটা দেখে, তোমার কার্বন ডাই অক্সাইডের ইয়েটা পাওয়া যায়। এই এই যে যে এইভাবে এভাবে থাকে। আর দরকার নেই, এটা খুব একটা আসে না কোশ্চেনে। এই যে, বুঝছো? বিভিন্ন কালার চেঞ্জ মেঞ্জের আছে কিছু কিছু জিনিস, তো একটু জাস্ট এটা একটু দেখি। পিক ফ্লো মিটারের সাথে স্পেরোমিটারের পার্থক্য। পিক ফ্লো মিটার কিন্তু ডায়াগনস্টিক পারপোজে ব্যবহার হয়, এবং অ্যাজমা কতটুকু মানে খারাপ অবস্থায় আছে অথবা কতটুকু ভালো অবস্থায় আসে, এটা কিন্তু আমরা পিক ফ্লো মিটার থেকে ধরতে পারি। ওই যে ফু মারলে সেটা কি কতটুকু উপরে গেছে, কতটুকু নিচে আসছে, এই যে মিটারের উপরে, এটার উপরে। আর ইনসেন্টিভ স্পাইরোমিটারটা হলো হ্যাজ আ থেরাপিউটিক পারপাস। আই মিন থেরাপিউটিক পারপাস, মানে কি বলে, মানে সে কতটুকু ডিপলি ব্রিদিং করতে পারছে, এই জিনিসগুলো আসলে দেখা হয়। বিশেষ করে তোমার যাদের মেকানিক্যাল ভেন্টিলেটর, মানে ভেন্টিলেটরে রাখা হয় পেশেন্ট, তাদের ক্ষেত্রে খুবই কমনলি ব্যবহার করা হয়। এবার আসলে কালার মালার হালকা একটু জাস্ট, অত ডিপলি না জানি। এই কালার এটা আমি দেখছি আইসিতে পাওয়া যায়, বাংলাদেশ আছে এগুলা। দেখো, the color varies between expiration and inspiration as carbon dioxide level increases or decreases. The color changes from purple when exposed to room air or oxygen to yellow, মানে পার্পল থেকে ইয়েলো দিকে যায় when exposed to 4% carbon dioxide. Exhaled carbon dioxide passes through the device, deposits in a liquid layer over a pH sensitive filter, pH-sensitive filter paper, which results in a change in color based on the pH of the exhaled gas. মানে এখানে হলো বিষয়টা হলো, এই যে এখানে দেখো, এই যে কালার গ্রেডিং, ইন্সপিরেশন এক্সপিরেশন, এই ইন্সপিরেশনের, দাঁড়াও, জাস্ট এটুকুই জানো যে এখানে ওই শ্বাস ছাড়লে এবং নিলে যে কার্বন ডাই অক্সাইড, ছাড়লে তো কার্বন ডাই অক্সাইড ছাড়ে, তাই না? আর নেয় তো অক্সিজেন। এর ফলে এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এর ফলে কালারটা চেঞ্জ হয়। জাস্ট এতটুকু, আর নাথিং এলস, এর বাইরে না জানি। দ্য রেসপন্স টাইম অফ দ্য ডিভাইস ইজ সাফিসিয়েন্টলি ফাস্ট টু ডিটেক্ট চেঞ্জ। এটা এখান থেকে আসে না, এই জন্য আর বেশি গুরুত্ব দিতে চাই না আমি এটা। তবে হ্যাঁ, পিক ফ্লো ভালো করে বুঝতে হবে, এবং এটা 100% বুঝতেই হবে, উপায় নেই। হ্যাঁ, এবার আসলে ইনসেপটিভ, ওইটা তো ইনসেন্টিভ স্পাইরোমিটার, এটা কি বলছি না? হ্যাঁ, থেরাপিউটিক পারপাসে ইনসেন্টিভ স্পাইরোমিটারটা ব্যবহার করা হয়।
is to encourage deep breathing after surgery. তারপরে in pneumonia, atelectasis or neuromuscular disorders, inhale only through the mouth, through the mouthpiece. Hold breathe 3 seconds when exhale through pursed lip. Teach perform a minimum 10 sustained voluntary deep breathing in an hour. তার পালমোনারি এনজিওগ্রাফি এটাও একটা আমাদের ওই ইয়ের মতো ক্যারোটিড এনজিও মানে সরি কার্ডিয়াক এনজিওগ্রাফির মতো। The catheter is inserted via the antecubital or femoral vein into pulmonary artery or one of its branches. Procedure involves injection of dye. এই দেখো অনেকটা ইয়ের মতো, ওই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের মতো। এটাও সেম একই রকম ভাবে তোমার অ্যান্টিকিউবিটাল ফোসা অথবা ফিমোরাল আর্টারি দিয়ে তোমার লাংসের দিকে পাঠায় দেওয়া হয় ডাই ব্যবহার করে। এর ফলে কি পরিমাণ লাংস কি পরিমাণ অ্যাক্টিভ অথবা কোন কোন জায়গায় ব্লক আছে কিনা লাংসের কোথাও ওগুলোও চেক করা যায়। A pulmonary angiography is an angiogram the blood vessels of the lung. The procedure is done with a special contrast dye injected into the body's blood vessels. This is done in the groin or arm. The dye shows up on X-rays. Fluoroscopy is often used during this test. এবার আসলে SpO2 এটা আমরা সবাই জানি পালস অক্সিমেট্রি, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ভালো কোশ্চেন হয়। The cassette shows oxygen saturation of the hemoglobin in the capillaries. Yes. এই জন্যই কিন্তু দেখবা SpO2টার জন্য পালস অক্সিমিটার ব্যবহার করে। পালস অক্সিমিটার কিন্তু আমাদের সেন্ট্রাল কোনো অক্সিজেন লেভেল দেখে না, এটা ক্যাপিলারিতে কি পরিমাণ অক্সিজেন সেটা দেখে। Checked non-invasively by attaching a sensor or on the finger, toes, nose, earlobes or forehead. তবে হ্যাঁ, সবচেয়ে অ্যাকুরেট হলো ফোরহেড। কপালে লাগাইলে সবচেয়ে বেশি অ্যাকুরেট পাওয়া যায়। রিমেম্বার। এই টেস্টের সময় মানে পালস অক্সিমিটার লাগানোর সময় নেল পলিশ, ডার্ট, ঠান্ডা অথবা আর্টিফিশিয়াল নেলস ক্যান গিভ ফলস অর নন রিডিংস। নরমাল কত এটা? ৯৬ থেকে ১০০। তবে হ্যাঁ, কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই ৯০ নরমাল, ৯৬ নাও থাকতে পারে, বাট ৯০ ওই পেশেন্টের জন্য নরমাল। কারা? কোন ধরনের পেশেন্ট? COPD, asthma. আচ্ছা, রায়হান, তৌকির কি অবস্থা? কি মনে হয়? ওরা কি ঠিক বলতেছে? সাধারণত আমাদের সবার জন্য ৯৬ থেকে ১০০ এটা নরমাল, বাট ৯০ ও অনেক সময় নরমাল হইতে পারে। সেটা কোন ধরনের পেশেন্ট? ওরা বললো যে অ্যাজমা, সিওপিডি। তোমাদের কি মনে হয়? বলো। COPD. হ্যাঁ, সিওপিডি, অ্যাজমা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ৯০ তাদের জন্য নরমাল, কারণ তাদের এটা লং টাইম ধরে তারা এইভাবেই বেড়ে চলতেছে। হ্যাঁ, এই জন্য তাদের ক্ষেত্রে ৯০ নরমাল। হেরপ্রাশি হলো results less than 91% needs immediate treatment, but সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ৮৮ থেকে ৯১ খুবই নরমাল। ঠিক আছে? তারপরে হলো অক্সিজেন স্যাচুরেশন লেস দেন 70% ইজ লাইফ থ্রেটেনিং। লো অক্সিজেন স্যাচুরেশন মে বি এক্সিবিটেড অ্যাজ রেস্টলেসনেস অর অ্যাজিটেশন ইন পেশেন্টস। এইখানে একটু কিছু বলার আছে যে লো অক্সিজেনের কারণে কিন্তু আমাদের অ্যাজিটেশন বা লেভেল অফ কনসাসনেস কমে যায়, কিন্তু এখানে আরো কিছু জিনিস আমাদের দেখতে হবে। এই যে অক্সিজেন স্যাচুরেশন আমরা কিভাবে দেখি এটা একটু বলি, তারপরে আমরা জিনিসটা দেখবো। হ্যাঁ, অক্সিজেন স্যাচুরেশন মেজারমেন্ট ইউজড ফর অ্যাসেসমেন্ট অফ হাইপোক্সিয়া। আমরা এই জন্য কিন্তু দেখি যে ব্লাডে কি পরিমাণ অক্সিজেন লেভেল আছে। মনিটরিং পেশেন্ট উইথ অক্সিজেন, টাইট্রেটিং অক্সিজেন থেরাপিস। অক্সিজেন স্যাচুরেশন মেজার্ড বাই SpO2 আর একটা হলো SaO2। আচ্ছা, এখানে বলো তো এই SpO2 আর SaO2 কোনটা দ্বারা আর্টারিয়াল আর কোন মানে কোনটা কোন ধরনের
অক্সিজেন রিড করে। SaO2 হচ্ছে ABG আর SpO2 হচ্ছে পেরিফেরাল, মানে ক্যাপিলারিজ যে অক্সিজেন স্যাচুরেশন। আচ্ছা, সবাই তো মোটামুটি চাকরি বাকরি করো অথবা করেছো, বাকিদের কি অবস্থা লাবণী? লাবণী, জি ভাইয়া। বলো। আরে দেখেই বলো না। একটা পেরিফেরাল আর একটা সেন্ট্রাল। কোনটা সেন্ট্রাল কোনটা পেরিফেরাল? SaO2 সেন্ট্রাল, SpO2 পেরিফেরাল। মোটেও না। বিষয়টা হলো একদমই ভুল, বলে দিতেছি, খেয়াল করো। এস এ, এ মিন্স আর্টারি, এস এটা হলো SaO2 দেখা হলো আর্টারির এবিজি থেকে, হ্যাঁ। এবিজি তে SaO2 টা দেখে, আর SpO2 টা দেখে হইলো যে পালস অক্সিমিটার দ্বারা ক্যাপিলারি সার্কুলেশনে অক্সিজেন কি লেভেল আছে সেটা দেখে, রিমেম্বার। SpO2 টা হলো ইনডিরেক্ট মেজারমেন্ট পেরিফেরাল ক্যাপিলারি অক্সিজেন স্যাচুরেশন with pulse oximeter. As SaO2, A means artery, oxygen bound to the hemoglobin in arterial blood via ABG. এই যে পালস অক্সিমিটার আমরা তো জানি সবাই। পালস অক্সিমিটার আসলে কিভাবে এই পেশেন্টের অক্সিজেন দেখে? পালস অক্সিমিটার contains infrared light emitting and light sensing components which measures the amount of light absorbed by oxygenated hemoglobin. Yes, এই যে পালস অক্সিমিটারে যে লাইটটা আছে না, এই লাইটটা আমাদের ব্লাডের যে হিমোগ্লোবিন আছে এটা অ্যাবজর্ব করে নেয়। ওই যে পরিমাণ হিমোগ্লোবিন থাকে ওই পরিমাণ অ্যাবজর্ব করে, ওর উপর ভিত্তি করে সে একটা রিডিং দেয়, যেটা এইভাবেই মূলত এই পালস অক্সিমিটারটা কাজ করে, হ্যাঁ। এই যে নরমাল পারফিউশন হলে কিভাবে অ্যাবজর্ব করে, আর লো পারফিউশন হলে কিভাবে absorb করে। SpO2 most accurate on forehead. Decreased peripheral circulation can give inaccurate readings on finger and toes. If used on the finger, either index finger or your middle finger. Yes. যদি আমরা ফিঙ্গার থেকে SpO2 টা নেই, তবে এটা হয় ইন্ডেক্স ফিঙ্গার অথবা মিডল ফিঙ্গার থেকে যাতে নেই। মানে যাকে তো বুঝাই। তারপরে আরো কিছু বিষয় আছে যেটা SpO2 রিডিং এ এফেক্ট ফেলে, সেটা হলো SpO2 factors affecting SpO2 reading, improper sensor placement, যদি সেটা ঠিকমতো না ওঠানো হয়। কার্বন পয়জনিং, ইয়েস আমরা এটা আগে বলেছিলাম, কার্বন পয়জনিং। তো ডিক্রিজ পেরিফেরাল পারফিউশন ফ্রম হাইপারটেনশন, যদি বিপি কম থাকে তাহলে ব্লাড এমনি কম যাবে, এমনি তো তাহলে রিডিং কম আসবে। আর কার্বন পয়জনিং এ কেন? কারণ অক্সিজেন থেকেও কার্বন কার্বন মনোক্সাইড অনেক বেশি হালকা, এই কারণে এটা খুব সহজেই কি দিছে এটা, ভাইয়া এটার অ্যান্সার দেখেন তো কোনটা হবে। পালস ডার্ক অক্সিমিটার। ডার্ক স্কিনের এটা তুমিও পাইছো? আচ্ছা, বলে দিতেছি, এটা আমরাও পাইছি। এই কোয়েশ্চেন থাকেই, কালো চামড়া সাদা চামড়ার বিষয় আসেই, হ্যাঁ। তো ফ্যাক্টরস এফেক্টিং, এটা তো বললামই। কার্বন মনোক্সাইড কেন এটা এফেক্ট করে? কারণ কার্বন মনোক্সাইড খুব ইজি এবং এটা খুবই হালকা, এবং এটা আমাদের আরবিসি তে যে হিমোগ্লোবিন থাকে সেটার সাথে খুব ইজিলি বাইন্ড করে ফেলে, তখন আর অক্সিজেন কি বলে অক্সি হিমোগ্লোবিন আর বাইন্ড হইতে পারে না, এই কারণে কার্বন মনোক্সাইডে এই অবস্থা হয়। কার্বন মনোক্সাইড পয়জন, নর্মাল কার্বক্সি হিমোগ্লোবিন লেভেল ইজ লেস দেন 5% ইন নন স্মোকার। সাধারণত আমাদের বডিতে কিন্তু অরিজিনালি কার্বন মনোক্সাইড থাকে, বাট সেটা খুবই ওয়েল কন্ট্রোল, মানে লেস দেন 5%, অ্যান্ড ইট কুড বি আপ টু 10% ইন, যারা স্মোক করে তাদের ক্ষেত্রে 10% হতে পারে, এটাও নর্মাল, সমস্যা না। কিন্তু কার্বন উইথ কার্বন পয়জনিং, মানে কার্বন মনোক্সাইড পয়জনিং, when hemoglobin is saturated with carbon monoxide, the SpO2 can appear falsely normal. Monitoring is not relevant in yes,
এই কারণে দেখবা আগুনে পোড়া ব্যক্তিদের ক্ষেত্রে পালস অক্সিমিটার দেওয়া হয় না, মানে অ্যাভয়েড করা হয় যতটুকু পারা যায়, কারণ এটাতে ফলস উল্টাপাল্টা রিডিং আসে। কারণ পালস অক্সিমিটার ক্ষমতা নাই যে বডিতে কি পরিমাণ কার্বন মনোক্সাইড অ্যাটাচড করে আছে এটা ধরার, এই জন্য ফলস রিডিং দেয়। The conventional pulse oximeter cannot differentiate carboxyhemoglobin from oxyhemoglobin as both absorb the oximeter's red and infrared light wavelengths. মানেটা হলো যে দুইটা মানে অক্সিজেনের সাথে কার্বন মনোক্সাইড লেগে থাকলেও যে রিডিং দেয়, আবার অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে লেগে থাকলেও সে একই রিডিং দেয়, এই জন্য এটা ডিফারেন্সিয়েট করা যায় না। এই জন্য ওরা মানে বার্ন পেশেন্টদের ক্ষেত্রে পালস অক্সিমিটার দিয়ে খুব অ্যাপ্রোপ্রিয়েট ইয়ে পাওয়া যায় না, রিমেম্বার। এবার আসলে SaO2 মানে arterial blood gases, arterial oxygen concentration determined by a ABG, amount of hemoglobin molecules which are oxygenated in arterial blood. তারপরে PaO2, partial pressure of oxygen in arterial blood which indicates the amount of oxygen dissolved in plasma. Performed via ABG normal 80 থেকে 100 মিলিলিটার of mercury. Yes, আমরা ABG তে অনেক কিছু পাই কিন্তু, হ্যাঁ, SpO2, তারপর SaO2, PaO2, এটা দেখো যারা নেক্সট টাইম যদি কেউ এই কিছু করো, এই যেগুলো লেখা থাকে। নর্মাল PaO2 হলো মানে অক্সিজেন যে প্রেসার ক্রিয়েট করে আমাদের ব্লাডে, সেটাই হলো এই PaO2, যেটা নর্মাল লেভেল 80 থেকে 100। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, অক্সিজেন এবং হিমোগ্লোবিনটা when the need for oxygen is greater in the tissue, the curve shift to the right, oxygen dissociated from hemoglobin faster to the tissue in order to support metabolism. এই যে এটা জাস্ট না জানলেও তো আমার কিছু আসে না। এই যে এটাকে বলা হয় প্রিজম, এই যে এটা, এই যে এটাকে হলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলা হয়, হ্যাঁ। এটা কি, এই যে দেখো এটা reason for SpO2 artifacts, low perfusion or high noise arising from motion, bright lights. আচ্ছা দেখো, এটা কি বলছে যে অনেক সময় আমাদের ইয়েতে এই এই অক্সিজেনের এই কাঠটা অনেক সময় তোমার কি বলে উম, অনেক কমেও যেতে পারে, কার্ভটা উপরে উঠে যায় না, এটা কার্ভটা একটু নিচের দিকে নামাতে পারে। কারণটা হলো লো পারফিউশন অর হাই নয়েজ, যদি যেমন ধরো কারো ইয়ে থাকে তোমার ব্র্যাডিকার্ডিয়া অথবা হাইপোটেনশন থাকে, তাদের ক্ষেত্রে এই অক্সিজেন এমনি কম যাবে, মানে অক্সিজেন ব্লাডে কম থাকবে, তার মানে কার্ভটা নিচের দিকে এই উপরের দিকে না, মানে মাঝখানে অথবা আরেকটু নিচে থাকতে পারে। And কেন এটা হয়, এর ফলে রিডিং এর কি হয়, রিডিং এরটা হয় হলো, দাঁড়াও, এই যে এই কি বলে তোমার পালস অক্সিমিটার এই কন্ডিশন মানে যখন আমাদের কার্বন মনোক্সাইড অথবা রুমে প্রচন্ড পরিমাণ আলো এগুলো যদি থাকে অথবা ইলেকট্রোম্যাগনেটিক এইসব যদি কিছু থাকে, এটা হলো নয়েজ। এগুলা কিন্তু পালস অক্সিমিটার কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইনঅ্যাকুরেট রেজাল্ট দেয়। লো পারফিউশন আর হাই নয়েজ, নয়েজ মিন্স তোমার মানে যদি রেডিয়েশন থাকে রুমে, লাইট বেশি উজ্জ্বল থাকে, এরকম থাকলে রিডিং উল্টাপাল্টা দেয়। লো পারফিউশন অর হাই নয়েজ অ্যারাইজিং ফ্রম মোশন, ব্রাইট চোখ, bright lights or electromagnetic interference can cause a low signal to noise ratio, leading to inaccurate pulse oximeter readings. আচ্ছা, আমি আজকের ক্লাসটা একটু